সে কার জন্য আন্দোলন করতে গেছে জীবন বাজি রেখে? আমার আপনার এই যে কথাগুলো বললেন এই অধিকারের জন্য। তাদের শুধু এখানেই শেষ করে নাই, তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে। যে একটা মানুষ যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, একটা মানুষ যদি আন্দোলন করতে মারা যায়, তার পরিবার কিন্তু মিনিমাম শেষ দেখাটা জন্য অপেক্ষা করে। এই স্বৈরাচার এবং তাদের দোসররা সে সুযোগটা দেয়নি। আমার ভাইকে সরকার মারলো কেন, গুলি করে পাটা পঙ্গু করে দিলেও তো আমার ভাইটা বেঁচে থাকতো, আমার পঙ্গু ভাইটাকে আমি দেখতে পারতাম। এই যে আকুতি, এই যে কান্না, এখানে কোনো মিথ্যা শব্দ আছে? তাহলে আজকে যারা অসুস্থ তাদের জন্য কেন চিকিৎসা করা হচ্ছে না? এই ক্ষেত্রে আমি স্বৈরাচার সরকারের সাথে একটা মিল দেখতে পাই। আজকে উনি যে 17 জন আর্মি ড্রেস পরা নিয়ে যে ওই বাড়ির মহিলাদের উপর অত্যাচার করেছে, গাছ কেটেছে, জোর করে দখল করার চেষ্টা করেছে। আমি অসুস্থ শরীরে এই 12টা থেকে তাদের পিছিয়ে লেগেছিলাম। তারপর ওই ছেলেটাকে অনেকটা জোরপূর্বক তাদের প্রেশারাইজ করে এসিল্যান্ড অফিসের ইউনো অফিসে নিয়ে গেছে। সেখানে এসিল্যান্ড ইউনো সুন্দর লিগ্যাল, যেহেতু তাদের কাছে ডকুমেন্ট আছে, বলছে যে আপনি মামলাটা জেনে কোর্টে ফেস করেন। তারপরেও এই বৈষম্য বিরোধী ছাত্ররা তারা ওই ইউনোকে বলেছে আপনি কে, দেশটা আমরা চালাই। তো বিষয়টা হচ্ছে যে একটা সরকার দীর্ঘদিন বারবার মানুষের সাথে প্রতারণা করে একটি দেশের আশ্রয়ে প্রশ্রয়ে এই দেশের গণতন্ত্র মানুষের অধিকারকে দুঃশ্বাস করে দিয়েছে। একদিকে তারা কি করেছেন, স্টিমুলার চালিয়েছেন তাদের রাজনৈতিক সংগঠন দ্বারা, সংগঠনের লোক দ্বারা, আবার তাদের পছন্দনীয় প্রশাসনিক লোক দিয়ে মানুষকে নির্যাতন করেছেন। প্লাস হচ্ছে যারা দেশকে ভালোবাসে তারা প্রতি মুহূর্তে আঘাতপ্রাপ্ত হয়েছেন যে একটি দেশের সাথে আমার বন্ধুত্ব থাকতে পারে কিন্তু দাসত্ব থাকবে না। সে যতই গরিব হোক না কেন তার মিনিমাম একটা পার্সোনালিটি নিয়ে বাস করে। আর আমাদের হচ্ছে দেশটা হলো মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত। তখনও আমাদের সেরকম কিছু ছিল না, এখনো সেরকম কিছু নাই, কিন্তু আমাদের একটা ডিটারমিনেশন আছে, আমাদের একটা নিজস্বতা আছে। এই সরকার সম্পূর্ণ কিছু দুঃশ্বাস করে দিয়েছে। এখন ছাত্রদের আন্দোলন ছিল, আমি চুরুচারা আপনাকে বিশ্লেষণ করছি, সেটা হলো কোঠা বিরোধী। সেই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার বিপক্ষে রাজাকার আর মুক্তিযোদ্ধাকে একটা ডিফারেন্স করে দেশকে একটা বৈষম্য সৃষ্টি করেছিল। কথায় কথায় যে কেউ তারা রাজাকার লেভেলিং দিয়ে দিচ্ছে। যখন সমস্ত দেশের মানুষ, সমস্ত ছাত্ররা যখন বলে বলছে কে রাজাকার, আমি রাজাকার, তুমি রাজাকার, সবাই আমরা রাজাকার হয়ে গেছি, তখন কিন্তু তাদের অস্তিত্ব বিপন্ন হয়েছে। এবার পৃথিবীর ইতিহাস খুঁজলে পাওয়া যাবে না এত ভাম্বিকতা নিয়ে একটা সরকার কয়েক ঘন্টার মধ্যে সবাই পালিয়ে চলে গেলেন, একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে খুঁজে পাওয়া যাচ্ছে না, কে খুঁজছে? কোনো পুলিশ প্রশাসন কিন্তু খুঁজছে না। কে খুঁজছে? কোনো আর্মি কিন্তু খুঁজছে না। কে খুঁজছে? কোনো রাজনীতির দলও কিন্তু খুঁজছে না। সাধারণ মানুষগুলো খুঁজে খুঁজে বেরোচ্ছে, কারণ দীর্ঘদিন তাদের অত্যাচারিত হয়েছে। এখন প্রশ্ন, এই সরকারের মাধ্যমে একটা ইন্টারিম সরকার এসেছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদের কাছে কিন্তু প্রথমে আশা হচ্ছে যে যাতে বৈষম্য আমি না হই। দ্বিতীয় আশা হচ্ছে আপনি কি সংস্কার করবেন সেটা আপনার রাষ্ট্রীয় ব্যাপার, কিন্তু আমি সাধারণ মানুষ, আমার দাবি হচ্ছে আমি যেন বৈষম্য শিকার না হই। আমি সাধারণ মানুষ, যেখানে আগে ছাত্রলীগ অত্যাচার করতো, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, আওয়ামী লীগ, প্রশাসন, পুলিশ সবাই অত্যাচার করতো, অত্যাচারিত হতাম, বুকের মধ্যে পাথর জগদ্দল পাহাড় চেপে থাকতো। সেইখান থেকে আমরা সাধারণ মানুষের একটা নিঃশ্বাস ছাড়তে পারি, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেন আমাদের নাগালের মধ্যে থাকে, আমরা যেন রাস্তাঘাটে চলাতে আমরা যেন বৈষম্য শিকার না হই। আমরা জানি যেমন আগে পুলিশ থেকে আরম্ভ করে আমাদেরকে অত্যাচার করতো, ধরে নিয়ে যেত, মিথ্যা মামলা দিত, এগুলা যেন আমাদের মধ্যে না হয়। কিন্তু এখন যেটা দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমরা অনেক শিক্ষিত মানুষ বলতে দেখি ওই সরকার তো এটা করেছেন, আসিফ স্যারকে তো দিছে, আপনি তখন চুপ ছিলেন কেন? এখন শিক্ষকদের মারলে আপনি কথা বলেন, আপনি অপরাধ করেছেন, আমি অপরাধটা করলাম, তার মানে ওই অপরাধটাকে আমি স্বীকৃতি দিলাম। আবু বকর ভাই আপনি দয়া করে একটু শুনেন যে কথাগুলো, হ্যাঁ, যে ওইটাকে স্বীকৃতি দিলাম। এখন আমাদের এই জামিদের আমি সাহেবের মতো বলতে হবে যে সবাইকে ক্ষমা করে দিলাম। ক্ষমা মানেই না যে আমাকে যে মারছে তাকে ক্ষমা করে দিবেন। ক্ষমা মানেই না যে আজকে আমরা ব্যানারের মধ্যে যে ছবিগুলো দেখলাম, আমার ভাই, আপনার ভাই, দেশের মানুষ যারা আন্দোলন করছে তাদেরকে আপনার এইভাবে লাশগুলো ফেলে স্তব করতেছে। একজন মানুষ হিসেবে কিন্তু আমরা আঘাতপ্রাপ্ত হচ্ছি, একটা দেশের নাগরিক হিসেবে। না, শুধু এখানেই শেষ না তো আশা ভাই, এগুলো পুড়িয়ে ফেলছে এবং এখানে অনেকে জীবন্ত ছিল। ধারাবাহিক আসতেছি, সে কার জন্য আন্দোলন করতে গেছে জীবন বাজি রেখে? আমার আপনার এই যে কথাগুলো বললেন এই অধিকারের জন্য। তাদের শুধু এখানেই শেষ করে নাই, তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে। যে একটা মানুষ যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, একটা মানুষ যদি আন্দোলন করতে মারা যায়, তার পরিবার কিন্তু মিনিমাম শেষ দেখাটা জন্য অপেক্ষা করে। এই
স্বৈরাচার এবং তাদের দোসররা সে সুযোগটা দেয়নি। এখন এই সরকারের কাছে কিন্তু এই যে শহীদরা আশা করে, আজকে আমি সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টেড। আমি আমার জাকিরিয়া ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, এটা আমার দিকে তাকান। সেটা হলো যে এখানে আবু বকর মোল্লা এবং আপনারা দুজনে আছেন। আমি একসময় আওয়ামী লীগ করতাম, অনেক আগে বাদ দিয়েছি 7 জানুয়ারি থেকে। আমি আপনি দেখেছেন সবসময় সত্য কথা বলি, স্পষ্ট কথা বলি, সেটা যার বিপক্ষে যাক না কেন। যে কারণে আমার কাছে আসলে বন্ধু নাই। এই আগে বলতো এই একজনে এক কথা বলে। আমার প্রথম কোশ্চেন হচ্ছে, এই যে লাশগুলোকে যে পোড়ানো হলো, এই যে আমার ভাইয়ের লাশ মারা হলো, এই যে শত শত এখনো হসপিটালে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এই ইন্টারিম গভর্নমেন্ট যাদের আশীর্বাদে আপনারা ক্ষমতায় এসেছেন, আপনারা তাদের জন্য কি করেছেন? আমার চোখে পড়ে নাই যে একজন রুগীকে বিদেশে পাঠানো হয়েছে, হোয়ারাজ আজকে একটা ছেলে মারা গেল দীর্ঘ সেই 5 তারিখের আগে গুলিবদ্ধ হয়েছে। এই জবাবটা আপনি কে দিবে? সাধারণ মানুষ দিতে পারবে নাকি ইন্টারিম গভর্নমেন্ট দিবে? আপনারা সংস্কার করেন, দেশকে সংস্কারের জন্যই আপনাদের কাছে আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা। কিন্তু যারা এই সংস্কারের আন্দোলনে জীবন দিয়েছে তাদের কয়জনের পরিবারে খবর রেখেছেন? খবর নয় আপাতত আপনি নাই রাখলেন, আপনার শত ব্যস্ততা। কিন্তু যারা হসপিটাল এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এদেরকে কি রাষ্ট্রের সম্পদ দিয়ে, রাষ্ট্রের টাকা দিয়ে এই দেশে যদি চিকিৎসা না হয়, সেই চিকিৎসার জন্য আমরা দেখেছি নেতাদের সর্দি লাগলে তারা সিঙ্গাপুর যেতেন, থাইল্যান্ড যেতেন। আর যারা জীবন দিয়েছেন তাদের জন্য কি এইসব দেশে পাঠানো যায় না? উন্নত চিকিৎসা করা যায় না? একটা ছেলে যদি পঙ্গু হয়েও বেঁচে থাকে, যেমন আবু সাইদের বোনের কান্না শুনেছেন, আমার ভাইকে সরকার মারলো কেন, গুলি করে পাটা পঙ্গু করে দিলেও তো আমার ভাইটা বেঁচে থাকতো, আমার পঙ্গু ভাইটাকে আমি দেখতে পারতাম। এই যে আকুতি, এই যে কান্না, এখানে কোনো মিথ্যা শব্দ আছে? তাহলে আজকে যারা অসুস্থ তাদের জন্য কেন চিকিৎসা করা হচ্ছে না? এই ক্ষেত্রে আমি স্বৈরাচার সরকারের সাথে একটা মিল দেখতে পাই। স্বৈরাচার সরকার আপনাদের মনে আছে, তারা বিটিভি ভবনে গেলেন। স্বৈরাচার সরকার আপনাদের মনে আছে, আপনাদের সাথে টকশো করেছি, তারা মেট্রো রেল নিয়ে কান্নাকাটি করলেন। তখন কিন্তু সর্বপ্রথম আপনার এই ইউকে টেবিল টকে এসে আমি বললাম যে হাজার হাজার কোটি টাকা যদি হয় সেটা তো উত্তোলন করা সম্ভব, একজন মানুষের জীবন দিতে পারবেন। কই, আপনারা তো একটা মানুষের কথা বলতেছেন না। তারপরের দিন থেকে কিন্তু এই টেবিল টকের কারণে তাদের কিন্তু বয়স চেঞ্জ হয়েছিল। আজকেও আমি আপনার মাধ্যমে বলতে চাই, আমি অসুস্থ। আপনারা শুনেছেন গত বৃহস্পতিবার, আগের বৃহস্পতিবার আমাকে এইখানে কুবিয়েছে, মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, বলেছে আমি নাকি কোর্টে গন্ডগোল করি। হোয়ারাস আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। আমি আপনাদের টকশোর মাধ্যমে তারেক যে সাহেবকে ধন্যবাদ জানাই, উনি শোনা মাত্র যে আমাকে কুবিয়েছেন, তাকে বহিষ্কার করেছেন, ওই সুপ্রিম কোর্টের কমিটিকে ভেঙে দিয়েছেন, যেটা আমি দীর্ঘদিন জন্মের পর আওয়ামী লীগ করার সত্ত্বেও, এত ত্যাগতিকা করার সত্ত্বেও, আওয়ামী লীগের লোক যে 18তে আমাকে মেরেছে, 22-এ মেরেছে, 24-এ মেরেছে, 20-এ মেরেছে, একদিন তাদের একটা বৎসনাও করে নাই। তো যাই হোক, আপনার পয়েন্টে আসি। এখন সংস্কারের আরেকটা বিষয় নিয়ে আসি। সংস্কার আমি কিন্তু আবার বলি আপনাকে, আমি কিন্তু বাংলাদেশ থেকে কথা বলছি। আজকে পুলিশের অত্যাচারে অত্যাচারিত হয়ে গেছে দেশের মানুষ, তাদের লাশ ঝুলিয়ে দিয়েছে। সব পুলিশ কিন্তু অত্যাচারিত হয়েছে, পুলিশ নাই দিয়ে কিন্তু আমরা অনেকে নিরাপত্তা দিতে ভুগছি। কিন্তু আমি আজকে আপনাকে বলতেছি, গত বৃহস্পতিবার আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, উনি জীবদ্দশায় উনি বিএনপির রাজনীতি বিশ্বাস করতেন। ওনার নেতা ছিলেন হাবিবুর রহমান, আমাদের এলাকার খুবই ভালো মানুষ ছিলেন, হাবিব বক্স বলতেন, তার সাথে সবসময় থাকতেন। তার বাড়িতে তার এক ফুফাতো ভাই আসাম থেকে এসেছিল, তাদের এই দেশে কোনো অস্তিত্ব নাই। সেই ভাইকে সে লেখাপড়া করাইছিলেন, তার আত্মীয়দের চাকরি দিয়েছিলেন। এই 10-15 বছর বইরা 1 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে একটা ডায়েরি লিখে বলছে 20,000 টাকা পাই। ওই সাধারণ লোকটা ওই 20,000 টাকা দিব কোথায়? তুমি আমার জায়গা লিখে নাও। জায়গা লিখে নিচ্ছে বাড়ির দুপে, সব ঠিক আছে, কি বলে আপনার দলিল টলিল সব ঠিক আছে। কিন্তু আছে কয়েক বছর তার একটা ছেলে হয়েছে বিমান বাহিনীর অফিসার, সে র্যাবকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে। যখনই ওসি আসে, এসপি আসে, তাদের কাছে তার অফিসারের পরিচয় দিয়ে ওই বাড়ির জায়গাটা দখল করার চেষ্টা করতেছে। হোয়ারাস দলিল ওই বাইরের আমার লেখা নাই। তারপরে যাই হোক, ওনাদের শুভবুদ্ধি উদয় হয়েছে, ওনারা যে কোর্টে টাঙ্গাইলের কোর্টে মামলা করছে দলিল সংসদের, সেই মামলা পেন্ডিং। কিন্তু সবচেয়ে আনফরচুনেট, আই এম টেলিং প্র্যাকটিক্যালিটি, গত বৃহস্পতিবার ওই বাড়িতে আর্মি পুলিশ নিয়ে যে ওই গরিব অসহায় মানুষের বাড়ি দখল করার চেষ্টা করছে। ইনস্ট্যান্ট আমি জানার পরে আমি যে টাঙ্গাইলের যে দায়িত্বপ্রাপ্ত এই আর্মি কর্মকর্তা, তার সাথে কথা বলেছি। উনি বলেছেন, আমি বললাম যে কেন আপনারা যাচ্ছেন, মামলা পেন্ডিং। উনি বলছে কোনো আর্মির লোক যাবে না, ওনারা এসিল্যান্ডকে ইনফ্লুয়েন্স করেছেন। আমি এসিল্যান্ডের সাথে বলেছি যে আমি মামলার কাগজ পাঠাচ্ছি, এই কাজটা মামলা পেন্ডিং থাকা অবস্থায় আপনারা কেমন নির্দেশ দেন, তা ওরালি নির্দেশ দেন যে হ্যাঁ বাড়ি দখল করা চলবে।
ওসি সাহেবের সাথে কথা বললাম, ওসি সাহেব বললো আমরা অসহায়, আমরা এখন ফুটবলের মতো হয়ে গেছি, যে কেউ আমাকে মারতে চায়, আর্মিদের সাথে না গেলে তারাও আমাদেরকে মারে, আর যদি মানুষের কথা না শুনি তারাও আমাদেরকে মারে, আমাদের চেয়ে অসহায় কিছু নাই, আপনি দয়া করে যদি মামলার কাগজের কথা বলতেছেন আমার পুলিশের লোক কোনোভাবে যাবে না। আজকে কি করছে তা জানেন, এই বৈষম্য বিরোধী ছাত্রদের নাম নিয়ে টাঙ্গাল থেকে প্রায় শতাধিক ছাত্র ছাত্রীকে নিয়ে এসছে। উনি এখন উইং কমান্ডার, নাম হচ্ছে আলামিন তপু, তার বিরুদ্ধে আমি ওই পরিবারকে দিয়ে, ভুক্তভোগী পরিবারকে দিয়ে ফ্যাসিস্ট সরকার আমলে বিমান বাহিনী, ডিজিএফআই, এনএসআই বিভিন্ন জায়গায় দরখাস্ত দিয়ে রাখছে ডিসিএসপি অফিসে। আজকে উনি যে 17 জন আর্মি ড্রেস পরা নিয়ে যে ওই বাড়ির মহিলাদের উপর অত্যাচার করেছে, গাছ কেটেছে, জোর করে দখল করার চেষ্টা করেছে। আমি অসুস্থ শরীরে এই 12টা থেকে তাদের পিছিয়ে লেগেছিলাম, তারপর ওই ছেলেটাকে অনেকটা জোরপূর্বক তাদের প্রেশারাইজ করে এসিল্যান্ড অফিসের ইউনো অফিসে নিয়ে গেছে। সেখানে এসিল্যান্ড ইউনো সুন্দর লিগ্যাল, যেহেতু তাদের কাছে ডকুমেন্ট আছে, বলছে যে আপনি মামলাটা জেনে কোর্টে ফেস করেন। তারপরেও এই বৈষম্য বিরোধী ছাত্ররা তারা ওই ইউনোকে বলেছে আপনি কে, দেশটা আমরা চালাই। এখন হচ্ছে যে সংস্কার, যে ছাত্রলীগ থেকে আমরা বেরিয়ে আসছি, সেদিনকে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আপনার সচিবালয়ে আনসার ঢুকেছে, হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি? এখানে বিজিবি আছে, এখানে আর্মি আছে, দে উইল টেক কেয়ার। আপনি আবার দেখলাম নিরস্ত্র ছাত্রদেরকে ওখানে পাঠানো হয়েছে। আজকে যদি আমাদের প্রিয় হাসনাত আব্দুল্লাহ ওখানে মারা যেত, আপনি কাকে জবাব চাইতেন? আজকে যদি একটা ছাত্র ওখানে মারা যেত, তাহলে দেশের পরিস্থিতি এইটা কি শেখ হাসিনাকে বুঝতে পারতেন? এই যে ছাত্রদের পাঠানো, সেটা আওয়ামী লীগ এই স্বৈরাচারীদের একটা প্রসিডিওর। তারা কিছু হলে ছাত্রলীগ পাঠাইতো, এবং তারা মারা যাওয়ার আগে 5 তারিখে 5ই আগস্ট 4 আগস্ট আবু বকর ভাই আপনার মনে আছে, সমস্ত আওয়ামী লীগের সংগঠনের সবটিকে নামিয়ে দিল। তারপরে পিটানি খেয়ে যখন চলে গেল, আর ছাত্ররা কি করলো, লং মার্চটা 6 তারিখে একটা 5 তারিখে আনলো, তখন তারা পালিয়ে গেল। তাহলে এখন কেন ছাত্ররা যাবে ইউনিভার্সিটিতে, ছাত্ররা যাবে কলেজে, ছাত্ররা করবে লেখাপড়া? ইন্দামা ইন্ডিয়ামে একটা কাজ তারা করেছে, যেটা ইজ ভেরি আনফরচুনেট। এখানে সব ছাত্ররা আন্দোলনের সমর্থন করেছে, কিন্তু সবাই কিন্তু পিপিআর ছিল, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পাবলিক এক্সামিনেশন। অনেকে ম্যাট্রিকে খারাপ করেছে, এই ইন্টারমিডিয়েট ভালো করে তাদের এক্সপেক্টেবল তাদের সেই ডিপার্টমেন্টে তারা জয়েন করবো, পরীক্ষা কিন্তু হলো না। আবার কি হলো, যে ছাত্ররা আমরা শ্রদ্ধা করি, যারা নেতৃত্ব দিচ্ছে তারা নেতৃত্ব দিয়ে তাদের কথা, বক্তৃতা, ভাষা আমরা প্রত্যেকটা লোক শুনি, কিন্তু আজকে যে টাঙ্গাইলে আমার পাশের গ্রামে যেভাবে ওখানে উচ্ছৃঙ্খল ব্যবহার করেছে, আমাদের কিন্তু শ্রদ্ধা বোধ হয়ে গেছে। এখন সংস্কারের নামে আপনি যদি, যে আর্মি এখন ফিল্ডে আছে, তাদের আত্মীয় স্বজন পরিবার, তাদের সামান্য কার সাথে রাগারাগি, টাকা পয়সা পাইব, জমি নিয়ে বেজার, সেইটা নিয়ে যদি ব্যস্ত থাকে, আমার আপনার মাধ্যমে কোশ্চেন করতে চাই, এই সংস্কার কি সম্ভব? এই সংস্কার, আবার বলি, এই সংস্কার কি সম্ভব? পুলিশের বিরুদ্ধে অভিযোগ দেওয়া যেত এসপির কাছে, পুলিশের বিরুদ্ধে কমপ্লায়েন্স সেকশন ছিল, আর্মিদের বিরুদ্ধে নাই। মানুষ অসহায়ত্ব ফিল করতেছে যে আমরা একটা জায়গা থেকে বেরিয়ে কি আরেকটি ভালো জায়গায়। হ্যাঁ, এখন জাকির ভাই থেকে আরম্ভ করে বলি যে এই তারেক জিয়া সাহেব যে ইনিশিয়েটিভ নিয়েছেন, আমার ক্ষেত্রে এই ইনিশিয়েটিভটা যদি সে দলীয়ভাবে প্রতিদিন নিচ্ছে এবং এটাকে যদি ওনারা স্ক্রুটিনাইজ করে, তাহলে কিন্তু মানুষের বিশ্বাস আসবে। আর বিশ্বাস আসলে তখন এই সরকারকে দিয়ে সংস্কার করিয়ে ইলেকশনের দিকে যেতেই হবে। কারণ আমরা আর্মি শাসন দেখেছি বিভিন্ন সময়, তারা ম্যাক্সিমাম 3 মাস ভালো থাকে। আমি আবু বকর ভাইকেও বলবো, আই এম ভেরি গ্রেটফুল, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ সিন দ্য লিডার, দ্যাট ইজ ডক্টর শফিকুর রহমান, হোয়াট এ স্পিচ হি হ্যাজ গিভেন টু দ্য পাবলিক, সেটা প্রত্যেকটা মানুষের হৃদয়ে টাচ করতেছে। আমরা এই সংস্কৃতি চাই যে আমরা দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে আমরা কথা বলবো। আমরা দেশের স্বার্থে যদি কথা বলি, তাহলে অটোমেটিক ভারত শঙ্কিত থাকবে, এরা শেখ হাসিনার মতো আমার গোলামি করবে না, এরা এদের অধিকার নিয়ে 100তে 100 অধিকার পেয়ে তারপরে আমাদের সাথে করবে। কারণ পৃথিবীতে বাস করতে হলে একটা গ্লোবাল ভিলেজ, সেখানে পৃথিবীর সকলের সাথে আমাকে মিশতে হবে। ইন্ডিয়াকে অ্যাভয়েড করে আপনি যেতে পারবেন না। সেটা হলো ওয়ান অফ দ্য সবচেয়ে বড় ডেমোক্রেটিক রাষ্ট্র, আমার রাষ্ট্রের 4 দিকে তারা জড়িত, বঙ্গোপসাগরেও তারা জড়িত। এখন তাদের সাথে ভালো সম্পর্ক মানে আমি দাসত্ব করে ভালো সম্পর্ক করবো না, আমি ভালো সম্পর্ক বাড়াবো আমার অধিকারের প্রশ্নে, আমি কি পেলাম আর কি পেলাম না, আমার হৃদয়ের বিরুদ্ধে ট্রেন লাইন দিয়ে দিব, আমি ওই বিদ্যুতের তার কাছ থেকে আমি আমার জিনিসকে উৎপাদন করে সেই পাকিস্তান আমলের মতো আবার তার কাছ থেকে বেশি দামে কিনবো, এইসব বৈষম্য বাংলাদেশের লোক কখনো মেনে নিবে না। এই জন্যই কোনো এই গণ বিস্ফোরণ, গণ অভ্যুত্থান হয়েছে, শুধু একটা কিন্তু কারণে হয় নাই। এখন যা সাপোজ ধরেন আমি আওয়ামী লীগ করতাম,
আপনারা বলতে জি, পারেন আশিফ ভাই শুনবো আপনাকে, শেষ করবেন হ্যাঁ প্লিজ। আমি এক মিনিটের মধ্যে একটু বলি, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এখন যদি আপনি কোশ্চেন করেন যে আপনি কি আওয়ামী লীগ করবেন, আমি আপনাকে বলবো করব না। যদি বলেন যে কেন করবেন না, প্রথম কোশ্চেন হচ্ছে যে আপনাকে আবার ইলেকশনের সময় আওয়ামী লীগ আসলো, আপনাকে নমিনেশন দিল, আবার যেরকম আমরা দেখতেছি দল গঠন করবে। নৈতিকতা থেকে আমি নৈতিকতা থেকে বলতেছি, ফরগেট অ্যাবাউট দ্য ইলেকশন, ইটস আ টাইম বিং। আমার নৈতিকতা হচ্ছে ভারতের সাথে যে গোলামি করেছে এই দল যতবারই আসুক না কেন এই গোলামি থেকে বেরিয়ে আসতে পারবে না, শুধু একটা শর্তের কারণে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, সুন্দর কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন। আমি এইভাবে মারা যাই, একা একা ইলেকশন করি, কেউ যদি পাত্তা না দেয়, ওই যে আমাদের জাকেরিয়া ভাইদের লোক যদি আমাকে যে এমনি কাটছে, এটা যদি এমনি করে মেরে ফেলায়, তাতেও কোনো আপত্তি নাই, কিন্তু এই গোলামি, ভারতের গোলামের দল আমি কোনোদিন করবো না। কোনোদিন